চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম। চ্যানেলের সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনাম। রাজাকার আল বদর সহ স্বাধীনতা বিরোধীদের তালিকা হবে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন। জুনায়েদ বাবুনগরী সহ ৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা। বঙ্গবন্ধু সহ সব ভাস্কর্যের নিরাপত্তা ব্যবস্থা দিতে হাইকোর্টের নির্দেশ। ভাস্কর্য ভাঙচুরকারীদের চরম মূল্য দিতে হবে বলেছে আওয়ামী লীগ। নির্দেশদাতাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। হবিগঞ্জে বাস ও অটোরিকশার সংঘর্ষে ৮ জন নিহত। আহতদের অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃত্যুর সংখ্যা বাড়ার আশঙ্কা। এবং সবুজের সংগ্রামে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান। প্রাইম এশিয়া ইউনিভার্সিটির নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে চীনে অগ্নি নির্বাপক রোবট তৈরির খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। এবারে পুরো সংবাদ। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতা বিরোধীদের তালিকা করার বিধান রেখে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০২০-এর খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন আইনে মুক্তিযুদ্ধের সময় যারা রাজাকার, আলবদর, আল শামস বাহিনীর সদস্য ছিল বা আধা সামরিক বাহিনীর সদস্য হিসেবে মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছিল তাদেরও তালিকা তৈরি করবে মুক্তিযোদ্ধা কাউন্সিল। আরও জানাচ্ছেন মোরসালিন বাবলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল মিটিংয়ের শুরুতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনের খসড়ায় অনুমোদন দেয় মন্ত্রিসভা। আইনে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা সংগঠনের নিবন্ধনের বিধান এবং অর্থায়নের বিষয় রাখা হয়েছে। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব জানান, আগের আইনে বর্তমান সময়ের চাহিদা পরিপূর্ণভাবে পূরণ হচ্ছিল না বলেই আইনে সংশোধন আনা হয়েছে। এটা ২০০২ সালে একটা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ছিল, তো সেই আইনেই কাজ হচ্ছিল, কিন্তু যেহেতু আইনটা পরিপূর্ণভাবে বর্তমান সময়ের চাহিদা পূরণ করতে পারছিল না, তারপর মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা সংশ্লিষ্ট সংগঠনের নিবন্ধন কিভাবে হবে, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা সংশ্লিষ্ট বিদ্যমান সংগঠনের নিবন্ধনের কিছু এক্সট্রা বিধান, কাউন্সিলটা কিভাবে অপারেট করবে, ফর্মুলেশন হবে, ফান্ডিং কিভাবে হবে সেটা, আর কাউন্সিলের তহবিল, বাজেট এবং নিরীক্ষা কিভাবে হবে, এই মেনলি এই জিনিসগুলো। এটা একটা ছোট আইন, এটা আগেরই আইন ছিল, সেই আইনটাকে পরিবর্তন করে নিয়ে আসা হয়েছে। নতুন আইনে অসত্য তথ্যের ভিত্তিতে গেজেটভুক্ত ও সনদপ্রাপ্ত অমুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করবে মুক্তিযোদ্ধা কাউন্সিল। ১৯৭১ সালের ২৬শে মার্চ থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত যারা মহান মুক্তিযুদ্ধের সময় রাজাকার, আলবদর, আল শামস বাহিনীর সদস্য হিসেবে কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন বা আধা সামরিক বাহিনীর সদস্য হিসেবে সশস্ত্র যুদ্ধে নিজেদের থেকে বাংলাদেশের স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে, তাদের একটা তালিকা করার জন্য আর কি, তারা তালিকা প্রণয়ন ও গেজেট প্রকাশনের জন্য সরকারের কাছে একটা সুপারিশ প্রেরণ করবে এই মুক্তিযোদ্ধা কাউন্সিল আর কি। মন্ত্রিসভার বৈঠকে করোনা মোকাবেলায় সবাইকে মাস্ক ব্যবহারের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। ভাস্কর্য বিষয়ে রাষ্ট্রবিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগে হেফাজতে ইসলামের বর্তমান আমির জুনায়েদ বাবুনগরী সহ ৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে। মামলা আমলে নিয়ে আগামী ৭ জানুয়ারির মধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। মোস্তফা মল্লিকের রিপোর্ট।
হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী, যুগ্ম সম্পাদক মোহাম্মদ মামুনুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফজলুল করিমের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন। এই তিনজন রাষ্ট্রবিরোধী বক্তব্য দিয়েছেন বলে মামলার আর্জিতে বলা হয়েছে। মামলাটি 302 নম্বর 2020 এই নাম্বার হিসেবে নিবন্ধিত হয়েছে। এই মামলার সকল রহস্য, উদ্দেশ্য এবং ষড়যন্ত্রের সাথে কারা কারা জড়িত সবকিছু উদ্ঘাটন করে এই তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য বলেছেন। মামলাটি গ্রহণ করে বিকেলে আদেশ দেন আদালত। ধৃষ্টতাপূর্ণ আচরণ করেছেন এবং তারা বলেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি, স্বাধীন বাংলার রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য কোনো অবস্থায় তারা নির্মাণ করতে দিবেন না। এই ধরনের ধৃষ্টতাপূর্ণ আচরণ করে তারা দেশের সংবিধান বিরোধী কার্যকলাপে অংশগ্রহণ করেছেন। বিরুদ্ধে আরিত অভিযোগ আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন এবং যেটা আগামী 7ই জানুয়ারি প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন। উভয় সংগঠনের মামলার আর্জিতে আরও বলা হয়েছে, ভাস্কর্য ইস্যুতে তাদের দেয়া বক্তব্যের মাধ্যমে দেশে অরাজকতা সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বঙ্গবন্ধুর ভাস্কর্যের নিরাপত্তা দিতে মন্ত্রিপরিষদ বিভাগকে অনতিবিলম্বে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে আদেশ অনুসারে দেশের সব জেলা উপজেলার প্রশাসনিক ভবনের সামনে বঙ্গবন্ধুর মুরাল স্থাপন করে 30 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন আদালত। কুষ্টিয়ায় বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙার ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করে আদালত বলেছেন, রাষ্ট্রের দায়িত্ব ওইসব ভাস্কর্যের রক্ষা করা। মাজহারুল হক মান্নার রিপোর্ট। 7 মার্চকে ঐতিহাসিক দিবস ঘোষণা করে গেজেট প্রকাশ ও মুজিববর্ষে দেশের সব জেলা উপজেলায় বঙ্গবন্ধুর মুরাল স্থাপনের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে দেয়া প্রতিবেদনে বলা হয়, সোহরাওয়ার্দী উদ্যানের যে স্থানটিতে 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দিয়েছিলেন, সেখানে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মুরাল তৈরির কাজ চলছে। সেই সাথে 380টি উপজেলা ও 63 জেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে জাতির পিতার মুরাল স্থাপন করা হয়েছে। এ সময় কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গা নিয়ে কথা বলেন আদালত। মহামান্য আদালত এটা ওনারা বলেছেন যে এটা দুঃখজনক এবং রাষ্ট্রের দায়িত্ব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে মুরাল ভাস্কর্য রয়েছে সেগুলোর নিরাপত্তা দেওয়ার। পরে বঙ্গবন্ধুর ভাস্কর্য রক্ষা করা নিয়ে আদেশ দেন হাইকোর্ট। উপজেলা এবং জেলা হেডকোয়ার্টার্সে যে মুরাল নির্মাণ বা ভাস্কর্য নির্মাণের নির্দেশনা ছিল সেটা আমাদের বাস্তবায়ন করতেই হবে। এটি মহামান্য আদালতের নির্দেশ এবং আগামী 30 দিনের মধ্যে সেই বাস্তবায়নের যে অগ্রগতি সেটার প্রতিবেদন দাখিলের ওনারা নির্দেশ দিয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধুর যে মুরাল এবং ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে সেগুলোরই সবগুলোর জাতির পিতা বঙ্গবন্ধুর যে ভাস্কর্য সবগুলোর ওনারা নিরাপত্তা দেওয়ার জন্য ইমিডিয়েট অনতিবিলম্বে যেন নিরাপত্তা দেওয়া হয় সেই জন্য মন্ত্রিপরিষদ বিভাগকে ওনারা নির্দেশনা প্রদান করেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সেই ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে বলেছেন। হাইকোর্টের আরেকটি বেঞ্চে বঙ্গবন্ধুর ভাস্কর্য সহ দেশের সব ভাস্কর্যের নিরাপত্তা চেয়ে করা রিট আবেদনের শুনানি হবে মঙ্গলবার। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। ভাস্কর্য ভাঙায় ধৃষ্টতা দেখালে চরম মূল্য দিতে হবে বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু নির্মাণাধীন ভাস্কর্যগুলোর নির্মাণ কাজ অব্যাহত থাকবে বলেও জানান তিনি। আর তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি পৃষ্ঠপোষকতা না করলে দেশে মৌলবাদ মাথা চাড়া দিয়ে উঠতে পারত না। মোরসালিন বাবলার রিপোর্ট। সমসাময়িক বিষয় নিয়ে সকালে সচিবালয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলন শুরুতেই মন্ত্রী বলেন, ইরাক, তুরস্ক, পাকিস্তান সহ সব মুসলিম দেশই ভাস্কর্য রয়েছে। ভাস্কর্য আর মূর্তি এক বিষয় না হলো একটি মহল পরিকল্পিতভাবে বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর আঘাত হেনেছে বলে মন্তব্য তার। ধরনের ঘটনা যারা ঘটাবে এটা তো অবশ্যই সংবিধান এবং রাষ্ট্র দ্রোহের সামিল। কারণ বঙ্গবন্ধু তো আমাদের জাতির পিতা। সাংবিধানিকভাবে বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর হামলা করে এবং এটা যারাই করবে, এই ধৃষ্টতা যারাই দেখাবে তাদেরকে চরম মূল্য দিতে। ক্লাইমেট জার্নালিস্ট ফোরাম নেতাদের সাথে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী বলেন, রাজনৈতিক ছত্রছায়ায় একটি মহল সুযোগ পেলেই পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চালায়। তারা তাদেরই অনুসারে যারা টেলিভিশন থেকে হারাম বলেছিল
যারা হজে যাওয়ার সময় ছবি তোলা হারাম বলেছিল, চাঁদে গেছে এটি একটি কল্প কাহিনী, এদের খোদার সাথে শিরিক করা, এই কথা যারা বলেছিল তাদের এই অনুসারী হচ্ছে আজকে যারা ফতোয়া দিচ্ছে। মূল কথা হচ্ছে এই সাম্প্রদায়িক অপশক্তি, মৌলবাদী অপশক্তি ঘাপটি মেরে থাকে, সময়ে সময়ে ফোনা তোলার চেষ্টা করে। এই অপশক্তিকে পরাভূত করে বাংলাদেশ রচিত হয়েছে। সুতরাং স্বাধীন বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের মিলিত রক্তস্রোতের বিনিময়ে যে দেশ রচিত হয়েছে, এখানে এই মৌলবাদী অপশক্তির কোনো স্থান হবে না। তথ্যমন্ত্রী বলেন, এদেশের মানুষ কখনো মৌলবাদী অপগোষ্ঠীকে আশ্রয় দেবে না। মোরসালিম বাবলা, চ্যানেল আই, ঢাকা। জাতির পিতার ভাস্কর্য ভাঙচুরের জন্য ৭১-এর পরাজিত শক্তি দায়ী বলে মন্তব্য করেছেন বিশিষ্ট জনেরা। ভাস্কর্য ভাঙচুরের নির্দেশদাতাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। শাকির আদনানের রিপোর্ট। বঙ্গবন্ধুর ভাস্কর্য শুধু দেশের ইতিহাস ঐতিহ্যই ধারণ করে না, একই সঙ্গে বিশ্বের বুকে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে অনন্য ভূমিকা পালন করে। কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষুব্ধ সারা দেশ। চলছে বিক্ষোভ সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি। খ্রিস্টের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং বারবার তারা পরাজিত হয়েছে। বঙ্গবন্ধুর ভাস্কর্যের প্রতি অবজ্ঞা প্রদর্শন ও ভাঙচুরের প্রতিবাদে অপরাজেয় বাংলায় মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। মানুষের মধ্যে বিদ্বেষ ছড়িয়ে একটি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরির বিভিন্ন ধরনের হীন প্রয়াস তারা লিপ্ত আছে। সেই মানুষদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা এই সময়ের খুবই দায়িত্ব। ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ, স্বাধীনতা শিক্ষক পরিষদ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। অবমাননায় ধৃষ্টতা যারা দেখিয়েছেন, এদেরকে তা তো সহজে মাফ করে দেওয়া যায় না। পাকিস্তানের অপশক্তি তারা বারবার মাথাচাড়া দিয়ে উঠছে, চক্রান্ত করছে এবং সেই চক্রান্তের অংশ হিসেবেই তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরোধিতা করছেন। জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। আমরা আশা করি, আমরা বিশ্বাস করি আপনারা সেখান থেকে সরে আসবেন। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করেছে বাংলাদেশ আওয়ামী যুব স্বেচ্ছাসেবক লীগ। এক মৌলবাদী গোষ্ঠী তারা উঠে পড়ে লেগেছে ভাস্কর্য নিয়ে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননা ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। ঢাকা সিলেট মহাসড়কে হবিগঞ্জের নবীগঞ্জে বিআরটিসির বাস চাপায় দুটি সিএনজি চালিত অটোরিকশার ৮ যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হচ্ছে কমপক্ষে ১০ জন। নিহতদের মধ্যে ৩ জন একই পরিবারের। বিকেল 4:45টায় উপজেলার ফুলতলি বাজারের পাশে মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। কুমিল্লা থেকে সিলেটগামী বিআরটিসি বাস সাতাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দুটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি অটোরিকশা দুমড়ে মুচড়ে যায় এবং একটি অটোরিকশা সহ বাস মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে দুটি অটোরিকশার 4 আরোহীর মৃত্যু হয়। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃত্যু সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ। রোহিঙ্গাদের একাংশ ভাষান্তরে স্থানান্তরের বিষয়ে জাতিসংঘের বক্তব্য নাকচ করেছেন পররাষ্ট্রমন্ত্রী। ভাষান্তর ইস্যুতে তৎপরতা না চালিয়ে মিয়ানমারে রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন নিশ্চিতে বিশ্ব সংস্থাটিকে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ তার। কক্সবাজার আশ্রয় শিবিরের পরিস্থিতি উন্নয়নে স্বেচ্ছায় ১ লাখ রোহিঙ্গাকে ভাষান্তরে স্থানান্তরের কার্যক্রম চলমান রয়েছে। ভাষান্তর থেকে ফিরে সামিয়া রহমান প্রিমার রিপোর্ট। বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা ভাষান্তরে ১ লাখ রোহিঙ্গার বসবাসের জন্য নিজস্ব অর্থায়নে সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করেছে সরকার। প্রথম দফায় স্থানান্তরিত হয়েছে ১,৬৪২ জন রোহিঙ্গা। মিয়ানমারে ফিরে যাওয়ার আগ পর্যন্ত এখানেই বসবাসের সিদ্ধান্ত তাদের। ফিরিয়ে আনতে চান বাকি স্বজনদেরও। এখানে বসবাস হয়ে গেলে আরো ভালো লাগবে। আমাদের মা বোন আছে, আরেকটা বোন আছে, উনি আসার পথে। এই জায়গা আমাদেরকে অনেক ভালো লাগছে। আমাদেরকে নৌবাহিনী অনেক অনেক সাহায্য করছে। এত চারিমিকা দেখিও না, আর তো বেশি সুন্দর লাগে, গম লাগে। তাহলে আর এই জায়গা তাই বললা বলি বসত বাড়ি করি বললা বলি আসি।
শুকরিয়া আলহামদুলিল্লাহ। রোহিঙ্গারা সন্তুষ্ট হওয়ায় শিগগিরই তালিকাভুক্তদেরও স্থানান্তর চায় সরকার। এক্ষেত্রে আন্তর্জাতিক মহলের আপত্তির কোনো ভিত্তি নেই জানিয়ে রোহিঙ্গাদের মানবাধিকার নিশ্চিতে জাতিসংঘকে মিয়ানমারের পরিস্থিতি মূল্যায়নের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর। ইউএন এর ম্যান্ডেট আমাদের দেশে যে বেসিসে ওনারা কাজ করেন, তাদের ম্যান্ডেট হচ্ছে এই যারা শরণার্থী তাদের সাহায্য করবেন এবং দে শুড ফলো দেয়ার ম্যান্ডেট। ডাজ নট ম্যাটার সে কোথায় আছে, শর্টলি কয়েকদিনের জন্য। আমরা যখনই মায়ানমার তাদের লোকগুলো নিতে লাগবে তখন হয়তো ওরাই প্রথম যাবে, ওদেরই প্রথম আমরা পাঠাবো। পররাষ্ট্রমন্ত্রী জানান, ভাষাঞ্চলে রোহিঙ্গাদের স্থানান্তরের সাথে মূল প্রত্যাবাসনের সম্পর্ক নেই। এ পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় জাতিসংঘের তীব্র সমালোচনা তার। এত বড় সংস্থা আপনারা জাতিসংঘ কি কাজটা করলেন? 3 বছরের উপরে পার হয়ে গেছে, একটা লোক ফেরত পাঠাইতে পারছেন? তারা বাংলাদেশের নামে রোহিঙ্গার নামে টাকা তুলতেছেন এবং তারাই খরচ করছেন। আমরা জানি না কিভাবে ওনারা খরচ করেন। তারা যে প্রতিদিন এই শুনেছি $450 কি ডিজাস্টার অ্যালাওয়েন্স পান। আপনার রোহিঙ্গা কুতুবালং কক্সবাজার কি ডিজাস্টার এলাকা? তারপরে আরো 2000 টাকা নেন পার ডে। এগুলো তো হরিল্লোটের মতো মনে হচ্ছে। এর কোনো ট্রান্সপারেন্সি আছে? কোনো জবাবদিহিতা ওনারা আমাদের দিয়েছেন? মিয়ানমারের উপর চাপ বাড়াতে আঞ্চলিক কূটনীতি জোরালো করার আহ্বান বিশ্লেষকদের। তবে থমকে আছে এক্ষেত্রে বাংলাদেশ, মিয়ানমার, চীনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক। সামিয়া রহমান, প্রিমা, চ্যানেল আই, ঢাকা। সবুজের সংগ্রামে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবেশবিদরা। প্রাইম এশিয়া ইউনিভার্সিটির সামার ও ফল সেমিস্টারের নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনের গেস্ট অব অনার পরিবেশবিদ মুকিত মজুমদার বাবু বলেছেন, তরুণরা প্রকৃতি রক্ষায় এগিয়ে এলে পৃথিবী রক্ষা পাবে। শৌমিক আহমেদের রিপোর্ট। করোনা মহামারীর কারণে ভার্চুয়ালি অনুষ্ঠিত হল দেশের অন্যতম শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়া ইউনিভার্সিটির সামার ও ফল সেমিস্টারের নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম। শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষাজীবন শুরু করা নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন আয়োজনের সম্মানিত অতিথি প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান পরিবেশবিদ মুকিত মজুমদার বাবু। ফ্রেশার হিসেবে আজকে শুরু করলো তাদের যাত্রা। তাদের আমরা জন্য কি রেখে যাচ্ছি, কোন পৃথিবী রেখে যাচ্ছি? বন উজাড় করে ফেলছি, নদ নদী ভরাট করে ফেলছি, বন্যপ্রাণী নিধন করছি এবং এক্সোটিক ফুড হিসাবে বন্যপ্রাণী খাওয়া শুরু করেছি। ওই প্রাণীগুলো যেই অবদান রাখছে আমাদের এই প্রকৃতিতে, আমি কিন্তু জানি না, অজ্ঞ, সেইখানে নেই কিন্তু সমস্যা। আমরা যে পৃথিবী রেখে যাব, যেই বাংলাদেশ রেখে যাব, সেই বাংলাদেশ কিন্তু তাদের জন্য দুঃসহ হয়ে যাবে বসবাসের জন্য। আমরা ফিল করি না যে প্রকৃতির প্রতি আমাদের দায়িত্ব আছে এবং সেই দায়িত্বগুলো পালন করিনি বলেই কিন্তু আজকে এই কোভিড-19 এর মতন একটা ডিজাস্টার এসছে এবং শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে। এবং শুধু আমরা অবহেলা করিনি, সারা পৃথিবী অবহেলা করেছে। যাই চিন্তা করি আমরা, যাই কিছু আমরা করি না কেন, সেটাকে সেন্টার পয়েন্ট কিন্তু এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট যখনই আমি মাথায় রাখবো তখনই কিন্তু সব ঠিক থাকবে। পরিবেশ শিক্ষার গুরুত্ব তুলে ধরে ক্যাম্পাসে পরিবেশ প্রকৃতি নিয়ে কাজ করতে তরুণদের আহ্বান জানান প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান। পরিবেশ শিক্ষার প্রতি কিন্তু গুরুত্ব দিতে হবে। কিন্তু আমরা আসলে কতটুকু জানি পরিবেশ প্রকৃতির ব্যাপারে? আমাদের ইয়াং জেনারেশন যখনই তারা ইনভলভ হবে সবুজের আন্দোলনে, তখনই কিন্তু আমাদের দেশ ভালো থাকবে। ক্যাম্পাস ভিত্তিক এনভায়রনমেন্ট ক্লাব, বৃক্ষরোপণ, বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে কাজ, দূষণ নিয়ে কাজ, এই যত কর্মকাণ্ড ছাত্রছাত্রীরা করবে ততই কিন্তু আমি বলবো এটা অনেক অনেক ছড়াবে। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যদি আমরা এ ধরনের ক্লাব করি এবং অ্যাক্টিভিটিস রাখি, তাহলেই কিন্তু আমরা একটা ভালো ফল পাবো। করোনা পরিস্থিতিতে ভার্চুয়াল শিক্ষাকে শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় করে তোলার উপর গুরুত্ব আরোপ করেন শিক্ষক ও বোর্ড অব ট্রাস্টি। প্রকৃতিকে আসলে যারা ভালোবাসবে তারা কিন্তু কখনো অন্যায় কাজ করতে পারবে না এবং অন্যায় থেকে সবসময় সে বিরত থাকবে। যখন আমরা প্রকৃতিকে এবং জীবন নিয়ে ভাববো, তখন কিন্তু পৃথিবীর মধ্যে এবং সব দেশের মধ্যে একটা পরিবর্তন আনা সম্ভব। আর আমরা যদি এই শিক্ষা ব্যবস্থাকে এবং এই স্বাস্থ্য ব্যবস্থাকে, এই দুইটা আমরা যদি ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে নিতে পারি, তাহলে কিন্তু
এই বাংলাদেশে অনেক এফডিআই আসবে। শিক্ষাগত যোগ্যতা বা নলেজ এটা তো অবশ্যই প্রয়োজন, তার সঙ্গে সঙ্গে মানবিক গুণাবলী যেগুলো দরকার সেগুলো প্রয়োজন হয়, এবং এইটা অ্যাকোয়ার করার জন্য ইউনিভার্সিটি একটা ভালো জায়গা। ফার্স্ট ক্লাস পেলাম, সেকেন্ড ক্লাস পেলাম, ওটা ইম্পর্টেন্ট, বাট মোস্ট ইম্পর্টেন্ট ইজ সেটা হলো যে আমরা নলেজ অ্যাকোয়ার করা। শিক্ষার্থীদের মানবিক গুণাবলী সম্পন্ন হয়ে গড়ে ওঠার আহ্বান জানান শিক্ষকরা। সৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা। এবারে বিজয় মাস ডিসেম্বর। সে সময়ের পশ্চিম পাকিস্তানের দুর্গ হিসেবে পরিচিত যশোর পতনের পর পাল্টে যেতে থাকে দৃশ্যপট। প্রমাণ হয়ে যায় চূড়ান্ত পরাজয় থেকে সামান্য দূরে পাকিস্তানি বাহিনী। মানবতা বিরোধী মার্কিন নীতিও আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখে পড়ে। বিজয়ের দ্বারপ্রান্তে থাকা মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে সে সময়ের আন্তর্জাতিক অঙ্গনে ঘটে যাওয়া ঘটনা তুলে ধরছেন নীলাদ্রি শেখর। বাংলাদেশের মুক্তিযোদ্ধারা ভারতের নবম ডিভিশন সহ ৭ ডিসেম্বর রক্তাক্ত যুদ্ধের প্রস্তুতি নিয়ে এগোতে থাকে যশোর অঞ্চলের দিকে। যৌথ বাহিনী যতই সামনে যেতে থাকে ততই স্পষ্ট হয় বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র আর গোলাবারুদ ভর্তি থাকলেও পাকিস্তানি বাংকারগুলো জনশূন্য, মানে পালিয়ে গেছে পাকিস্তানি বাহিনী। ওই দিন পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী দুর্গ যশোরের পতন ঘটে। যশোর থেকে ঢাকা ও খুলনার দিকে পালিয়ে যায় পাকিস্তানি সেনারা। দু একটি এলাকা বাদে প্রায় সবখানেই পাকিস্তানিদের প্রতিরক্ষায় ধস নামে। মুক্ত হয় সিলেট, ঝিনাইদহ ও মৌলভীবাজার। তবে যশোরের পতন পাকিস্তানকে নাড়া দেয় দারুণভাবে। পরিস্থিতি থেকে উত্তরণে মার্কিন হস্তক্ষেপ কামনা করে পাকিস্তান। তাদের আশা ছিল চীনও তাদের সহযোগিতায় এগিয়ে আসবে, কিন্তু সিনকিয়াং সীমান্তে স্থল ও বিমান বাহিনীর শক্তি বৃদ্ধি করে সোভিয়েত ইউনিয়ন, যা চীনের জন্য সুখবর ছিল না। আর মার্কিন প্রশাসনের জন্য তখন উভয় সংকট, মানবিকতা কিংবা জাতীয় স্বার্থ কোনো বিবেচনায় পাকিস্তানকে সাহায্য করার যৌক্তিকতা মার্কিন জনগণকে বোঝানো সহজ ছিল না। পাকিস্তানিদের গণহত্যা, নির্যাতন, মানবতা বিরোধী নীতির প্রতি মার্কিন প্রশাসনের সমর্থন ও জাতিসংঘের ধীরে চলো নীতির তীব্র সমালোচনা হয় আন্তর্জাতিক মহলে। অবিলম্বে যুদ্ধবিরতি, উভয় পক্ষের সৈন্য প্রত্যাহার, শরণার্থী প্রত্যাবর্তন ও রাজনৈতিক সমাধানের জন্য জাতিসংঘে আনা প্রস্তাব ১১৪-১১ ভোটে পাশ হয়। তবে জাতিসংঘের এই যুদ্ধ বন্ধের প্রস্তাব আসলে ছিল পাকিস্তানকে রক্ষা করারই এক নতুন চেষ্টা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। এবারে আই স্পোর্টস। খেলাধুলার সব আপডেট নিয়ে আই স্পোর্টসে আছেন রাহুল রায়। যাচ্ছি তার কাছে। রাহুল। তারান, আপনাকে ধন্যবাদ। দর্শক সবাইকে স্বাগত আই স্পোর্টসে। আজকের পুরো আয়োজনেই থাকছে ক্রিকেটের খবর। টি-20 সিরিজ ভালো শেষ হলেও করোনার আক্রমণে ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকার ওয়ানডে সিরিজ স্থগিত করা হয়েছে। রোববার প্রথম ওয়ানডে পরিত্যক্তর পর সোমবার পার্লে নির্ধারিত সিরিজের দ্বিতীয় ওয়ানডেও মাঠে গড়ায়নি। দুই দলের একাধিক ক্রিকেটার ও স্টাফ করোনায় আক্রান্ত হওয়ায় ম্যাচ শুরুর আগেই এই ঘোষণা আসে। দুই দেশের ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও করোনার হানায় শেষ পর্যন্ত স্থগিত হয় দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেও। 3 ম্যাচের টি-20 সিরিজে ইংল্যান্ড সাউথ আফ্রিকাকে হোয়াইট ওয়াশ করার পর গত শুক্রবার ওয়ানডে সিরিজ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু করোনার আক্রমণে এক দফা সময়সূচি পরিবর্তনের পর দুটি ম্যাচ স্থগিত হয়। সম্ভব হলে পরবর্তীতে ম্যাচগুলো আয়োজনের চেষ্টা করবে আয়োজকরা। মঙ্গলবার চার্টার্ড ফ্লাইটে দেশে ফেরার কথা রয়েছে ইংল্যান্ড ক্রিকেট দলের। টেস্ট র্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারতের ক্রিকেটারদের আধিপত্য থাকলেও র্যাঙ্কিংয়ে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। 2017 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ থেকে 489 রেটিং ধরে রেখে টেস্ট অলরাউন্ডারদের তালিকায় সাকিব আছেন 4 নম্বরে। মাঝে নিষেধাজ্ঞার কারণে 1 বছরের বিরতি থাকলেও করোনাকালে অনেক সিরিজই বাতিল হয়েছে।
তাই খুব একটা পরিবর্তন হয়নি আইসিসির এই আপডেট র্যাঙ্কিংয়ে। তবে ব্যাটিংয়ের শীর্ষ 10-এ থাকার পাশাপাশি অলরাউন্ডারদের তালিকায় লিড দিচ্ছেন ইংলিশ ক্রিকেটার বেন স্টোকস। সেরা ব্যাটসম্যানদের তালিকায় কোহলির অবস্থান অপরিবর্তিত। এখনও তিনিই আছেন ভারতীয় অধিনায়ক। ব্যাটসম্যানদের শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 251 রানের ইনিংস খেলে 2 ধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ের 2 নম্বরে উঠে এসেছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। এছাড়া পাকিস্তানের একমাত্র প্রতিনিধি হিসেবে ব্যাটসম্যানদের তালিকায় 5 নম্বরে আছেন বাবর আজম। বঙ্গবন্ধু টি-20 কাপে জেমকন খুলনার জার্সিতে দেখা যাবে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। ফিটনেস টেস্টে উত্তীর্ণ হওয়ার পর রোববার তার কোভিড টেস্ট করা হয়েছে। রিপোর্ট নেগেটিভ আসায় দলের সাথে যোগ দিতে আর কোনো বাধা নেই মাশরাফির। সোমবার খুলনার অনুশীলন ছিল না। মিরপুরের একাডেমি মাঠে সকালে একাই বোলিং অনুশীলন করেছেন ম্যাশ। পরে টিম হোটেলে দলের সাথে যোগ দিয়েছেন এবং জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকবেন। বুধবার জেমকন খুলনার ম্যাচ আছে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে। এদিন স্কোয়াডে মাশরাফি থাকবেন কিনা তা এখনো জানায়নি টিম ম্যানেজমেন্ট। লিগ পর্বে এখনো 2টি ম্যাচ বাকি আছে জেমকন খুলনার। দর্শক, এই ছিল আজকের আই স্পোর্টসে। ফিরে যাচ্ছি তারানার কাছে। রাহুল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এবারে অন্য প্রসঙ্গ। স্কটল্যান্ডের সরকারি নির্দেশনায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও করোনা মহামারীর আতঙ্কে লেখাপড়ায় অনিয়মিত হয়ে পড়েছেন শিক্ষার্থীরা। শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিতির কারণে লেখাপড়া এবং স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন অভিভাবকরা। স্কটল্যান্ড থেকে হুমায়ুন কবিরের রিপোর্ট। যুক্তরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন 60,000-এর বেশি মানুষ। করোনায় প্রতিনিয়তই আক্রান্ত হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থীরা। স্কুলে যাওয়া অত প্রবলেম নাই, কিন্তু অনেক স্ট্রিক্ট রুলস আসতেছে যে মাস্ক পরতে হবে প্রতিদিন, হ্যান্ড স্যানিটাইজ করতে হবে প্রতিদিন। এটা হলো স্ট্রিক্ট রুল আছে, তখন হলো প্রথমবার ছিল না। নিয়মিত লকডাউনে নানা বিধিনিষেধের কারণে নেতিবাচক প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যের উপরও। Because during the first lockdown it was really difficult for people. Suicide rates were a lot higher than coronavirus and cancer combined. চলতি সপ্তাহে যুক্তরাজ্য জুড়ে শুরু হতে যাচ্ছে ভ্যাকসিন প্রদান কার্যক্রম। আর এমন খবরেই স্বস্তিতে শিক্ষার্থী এবং অভিভাবকরা। স্কটল্যান্ড থেকে হুমায়ুন কবির, চ্যানেল আই। করোনা ভাইরাসের সোমবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 36 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যু 6,874 জন। মৃত্যুর হার 1.43%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,663 জন। এ পর্যন্ত মোট সুস্থ 3,98,623 জন। সুস্থতার হার 83.09%। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 14,893 এবং পরীক্ষা হয়েছে 14,369। এ সময় শনাক্ত 2,198। শনাক্তের হার 15.30। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন 4,79,743 জন। শনাক্তের হার 16.67%। এবারে নিয়ে নিচ্ছি অশোক লীলান্দিফাদ অটোস বিরতির পর্যায়ে থাকছে। ভারতের অন্ধ্রপ্রদেশে অজ্ঞাত রোগে একজনের মৃত্যু, অসুস্থ প্রায় 400 জন। কারণ জানতে বিশেষজ্ঞ চিকিৎসায় আশাব্যঞ্জক ফল মিলেছে বলে এক গবেষণা প্রতিবেদনে দাবি করেছে আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ICDDRB। দুপুরে ICDDRB আয়োজিত সেমিনারে হাসপাতালে ভর্তি মৃদু কোভিড আক্রান্ত রোগীদের চিকিৎসায় আইভারমেকটিন অথবা এর সাথে অ্যান্টিবায়োটিক ডক্সিসাইক্লিন ব্যবহারের নিরাপত্তা ও কার্যকারিতা নিয়ে গবেষণা ফলাফল তুলে ধরেন চিকিৎসা বিজ্ঞানীরা। বেক্সিমকো উৎপাদিত আইভারমেকটিন ঢাকার 3টি কোভিড-19 হাসপাতালের 72 জন রোগীর উপর প্রয়োগ করে প্রাথমিক পরীক্ষায় ইতিবাচক ফলাফল পেয়েছেন চিকিৎসা বিজ্ঞানীরা। তবে চিকিৎসকদের পরামর্শ ছাড়া এবং ক্লিনিক্যাল ট্রায়ালের বাইরে এই ওষুধ ব্যবহার করা যাবে না বলেও সেমিনারে সতর্ক করে দেন চিকিৎসকরা। প্রথম স্টাডি আমাদের বাংলাদেশ থেকে যেটা আমরা ওইভাবে আমরা করতে পেরেছি। সো আমরা এখানে অবশ্যই আমাদের যেটা ছিল যে ভাইরাস ক্লিয়ারেন্স, একটা আমাদের ক্লিনিক্যাল রেসপন্স এবং একটা ছিল বায়োলজিক্যাল ক্লিয়ারেন্স। এই স্টাডিটাতে কিন্তু 5 ডেজ 12 মিলিগ্রাম করে আইভারমেকটিন দিয়ে দেখানো হয়েছে যে ভাইরাল ক্লিয়ারেন্স ভালো হচ্ছে। ক্লিনিক্যাল ট্রায়ালের বাইরে এই ওষুধ ব্যবহার করার সুযোগ নেই। আমাদের মতো দেশে
এইরকম ওষুধ যদি আসলে সত্যিই কাজে আসে, তাহলে হয়তো আমাদের দেশের জন্য অত্যন্ত উপকারী হবে। সেই কথা চিন্তা করি তখন আমরা এই স্টাডিটার কথা চিন্তা করি। এটা অনেক দেশে স্টাডি হয়েছে। এবারে নিটোলটাটা আন্তর্জাতিক সংবাদ। ভারতের অন্ধ্রপ্রদেশের ইলুরু শহরে অজ্ঞাত রোগে একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় 400 জন। অসুস্থদের মধ্যে খিঁচুনি, হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলা, কাঁপুনি ও মুখে ফেনা তোলার মতো লক্ষণ দেখা যাচ্ছে। অসুস্থদের প্রত্যেকে স্নায়ুতন্ত্র আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শনিবার ইলুরুর 4টি এলাকার 45 জনের মধ্যে এসব লক্ষণ প্রকাশ পায়। তারপর থেকেই বিভিন্ন এলাকায় অসুস্থ হয়ে পড়াদের সংখ্যা বাড়তে থাকে। হাসপাতালে ভর্তি হওয়ার সবার কোভিড-19 পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। কেন এমনটি হয়েছে তা জানতে দিল্লির AIIMS এর একটি বিশেষজ্ঞ দল ও ইলুরুর সরকারি চিকিৎসকদের সমন্বয়ে একটি টিম গঠন করা হয়েছে। রোগীদের সেরিব্রাল স্পাইনাল ফ্লুইডের নমুনা বিশাখাপত্তনম ও বিজয়ওয়াড়ার পরীক্ষাগারগুলোতে পাঠানো হয়েছে। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। দুর্ঘটনাস্থলে দ্রুত আগুন নেভাতে সক্ষম এমন বিস্ফোরণ প্রতিরোধী রোবট তৈরি করেছে চীনের হেনান প্রদেশের একটি গবেষণা প্রতিষ্ঠানের প্রকৌশলীরা। তারা বলছেন, রিমোট কন্ট্রোল পদ্ধতিতে এই রোবট দ্রুততার সাথে আগুনের উৎস শনাক্ত করতে পারে। ফলে আগুনের ছড়িয়ে পড়া রোধসহ এর ভয়াবহ ক্ষয়ক্ষতি থেকে খুব সহজেই সুরক্ষা পাওয়া যাবে। অত্যাধুনিক এই রোবটটি তৈরিতে উন্নত প্রযুক্তির সেন্সর ও ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ট্যাঙ্ক সদৃশ এই রোবট আগুনের উৎসস্থলে সেকেন্ডে 80 লিটার পানি নিক্ষেপ করতে পারে। ভবিষ্যতের জন্য 5G প্রযুক্তির সাহায্যে এটিকে আরও স্বয়ংক্রিয় রোবটে পরিণত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রকৌশলীরা। এবারে অর্থনীতি সংবাদ। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 29 পয়েন্ট বেড়ে 5053 পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 353টি কোম্পানির 848 কোটি 12 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 4 কোটি 32 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 126টির, কমেছে 140টির এবং অপরিবর্তিত রয়েছে 87টি কোম্পানির শেয়ারের দাম। এবারে চট্টগ্রাম সংবাদ। কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বন্দর নগরী চট্টগ্রামে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। প্রেসক্লাব চত্বরে মানববন্ধন শেষে প্রতিবাদ মিছিল বের করে মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ। দুপুরে দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল বের করা হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। চেরাগী পাহাড় চত্বরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য দেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত সহ অন্যরা। এবারে পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। মহামারী করোনা ভাইরাসের কারণে 2021-এর ইংরেজি নববর্ষে ফুলের বাজার নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন যশোরের গদখালির ফুল চাষিরা। করোনার দ্বিতীয় ধাক্কায় আবারও ক্ষতির আশঙ্কা করছেন তারা। যশোর থেকে আকরামুজ্জামানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। ঘূর্ণিঝড় আম্পানের পর মহামারী করোনা ভাইরাসের কারণে গত 8 মাস থেকে যশোরের গদখালির ফুলের বাজারে ধস নেমেছে। এবার সংক্রমণের দ্বিতীয় ধাপে আসন্ন ইংরেজি নববর্ষে ফুল বিক্রির লক্ষ্য আদৌ পূরণ হবে কিনা জানেন না কৃষক। করোনার এই যে সেকেন্ড টার্ম এটা শুরু হয়ে গেছে, তো সেই সেকেন্ড টার্মের ভিতরে আমরা যে আসলে নববর্ষের যে ফুলটা বিক্রি করবো সেটা দাম পাবো কি পাবো না, এটা নিয়ে আমরা খুব আশঙ্কায় আছি। জানুয়ারির জন্য যে ফুল চাষটা করছি সেই চাষের জন্য আমরা কি লাভবান হতে পারবো কিনা এটা নিয়ে আমরা খুব চিন্তিত। বাইরের পার্টি আসবে কিনা, যে করোনার কারণে
দীর্ঘস্থায়ী সংকটের কারণে গদখালির অনেক ফুল চাষি পথে বসার উপক্রম হয়েছে। ঘুরে দাঁড়ানোর আশায় সরকারি সহায়তা দাবি করছেন তারা। সরকার গভর্নমেন্ট তো আমাদের কিছু সাহায্য করতেছে না, খুব একটা চিন্তার মধ্যে আছে। ফুল টুল লাগাই লক্ষ লক্ষ টাকার ফুল লাগাইছে, এখন যদি বেচাকেনা না হয় তাহলে খুব একটা চরমে বিপদের ভেতরে পড়া যাবে। ফুল চাষি ও ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি বলছে, এখনো পর্যন্ত ফুল চাষিদের সরকারি প্রণোদনা সহায়তার আওতায় আনা হয়নি। আমাদের সারা বাংলাদেশে কৃষকরা ফুল উৎপাদনে ব্যস্ত, পরিচর্যা করছে। যে প্রতি বছর আমাদের একটা লক্ষ্যমাত্রা থাকে ফুল উৎপাদন বিভিন্ন অনুষ্ঠানকে ঘিরে, সেই অনুসারে এবছরও সেই ধরনের এই করোনা পরিস্থিতির মধ্যেও কৃষকরা মাঠে ব্যস্ত এবং ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও তারাও কিন্তু বেচা বিক্রি ব্যস্ত আছে। কৃষি বিভাগের হিসেব, যশোরে প্রায় ৬,০০০ কৃষক ১,৫০০ হেক্টর জমিতে বাণিজ্যিক ভিত্তিতে ফুল চাষ করেছেন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। শহরে শিশু কিশোরদের প্রকৃতির কাছে নিয়ে গিয়েছে ফেসবুক ভিত্তিক ভ্রমণ গ্রুপ ঝটিকা সফর। এই গ্রুপের প্রকৃতি পাঠ কর্মসূচির আওতায় মানিকগঞ্জের ঘিওরের দেলোয়ার জাহানের প্রাকৃতিক কৃষি আন্দোলনের প্রাণ বৈচিত্র্য খামারে সারাদিন কাটিয়েছে তারা। আব্দুল করিমের ভিডিও চিত্রে শ্রমিক আহমেদের রিপোর্ট। পুরনো ধলেশ্বরীর পারে মানিকগঞ্জের ঘিওরের কাউটিয়া ২০০ বছরের পুরনো এই জোড়া বট পাকড় গাছের কারণে ছড়িয়ে পড়েছে গ্রামটির খ্যাতি। পরিবেশ সংরক্ষণের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদনের তত্ত্ব নিয়ে সাংবাদিকতার শিক্ষার্থী দেলোয়ার জাহান গড়ে তুলেছেন প্রাকৃতিক কৃষি আন্দোলনের প্রাণ বৈচিত্র্য খামার। নানা ধরনের প্রাণ মিলেমিশে কিভাবে খাদ্য উৎপাদন করে, কিভাবে পরিবেশ সংরক্ষণ করে এবং রাসায়নিক সার, পেস্টিসাইড, হরমোন ছাড়া কিভাবে ফসলটা ফলানো যায় যেন খাদ্যটা মানুষের জন্য নিরাপদ হয়, এরকম বিষয়গুলো জানানো এবং এই তথ্যগুলো ছড়িয়ে দেওয়ার জন্য আমরা আহ্বান করি। নানা জায়গার পরিবারগুলো আসে। এখানে শীত সকালে ঝটিকা সফর সদস্যদের পরিবেশন করা হয় গরম গরম খিচুড়ি, ধনেপাতার ভর্তা, বেগুন ভাজা আর দেশি মুরগির ডিম ভাজা। এরপর খালি পায়ে মাটির স্পর্শ নিয়ে শুরু হয় প্রকৃতি পাঠ। রাসায়নিক ও কীটনাশক মুক্ত ফসল উৎপাদনের বিভিন্ন ধাপ, ফসলের ক্ষেত, গ্রামের মেঠোপথ ঘুরে পুরনো ধলেশ্বরীর স্বচ্ছ জলে শিশু কিশোর দলের ছুটোছুটি। পানি ঠান্ডা আর ভাল লাগে অনেক গরম দিনে। আমার মাটির স্পর্শ খুব ভালো লেগেছে। যেমন এক এক জায়গার মাটি, এক এক বনের মাটি আলাদা আলাদা এবং মাটিটা খুব ঠান্ডা। ভালোই এক্সপিরিয়েন্স হয়েছে। সবচেয়ে ভালো লাগছে জলে নেমে। এক্সাইটিংও মনে পড়ছে বাবা, এক পর্যায়ে যেগুলো আমি জানি সেগুলো একটু হালকা হালকা বোরিং লাগছে। প্রকৃতির মাঝে সন্তানদের শেখাতে চান বাবা মায়েরা। বাচ্চাকে একটু গ্রামে নিয়ে যাওয়া, একটু নদীর পাড়ে ছেড়ে দেওয়া, এতে ওর যেমন একটা মেন্টালি রিফ্রেশমেন্ট হয়, প্রকৃতি, নিজের দেশ সম্পর্কে একটা ভালোবাসাও তৈরি হয়। তারা যেটা বইতে পড়ছে একটা ফিল্ড ভিজিটে আসতে পারে, তারা একটা খামারে যেতে পারে, হ্যাঁ, কিছু কৃষকের সাথে কথা হতে পারে, নদীর সাথে তারা পরিচিত হতে পারে। প্রকৃতির মধ্যে দেওয়া যে লেসনগুলা, গাছ চিনবে, পাখি চিনবে, প্রজাপতি চিনবে, এইটা হচ্ছে আমার যে ভ্রমণ গ্রুপটা আমি করেছি তার একটা প্রধান একটা অংশে রেখেছি। ঝটিকা সফর ভ্রমণ গ্রুপের এই উদ্যোগ শহরের যান্ত্রিক জীবনে আবদ্ধ শিশু কিশোরদের ভিন্নতা এনে দিতে পারে। আগামী প্রজন্মের মাঝে প্রকৃতির প্রতি ভালোবাসা ও সচেতনতা তৈরি করতে পারলে জলবায়ু পরিবর্তন মোকাবেলা, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের যে প্রচেষ্টা তা সহজতর হতে পারে। আর তা না হলে করোনার মতো হয়তো কোনো ভবিষ্যৎ দুর্যোগে আমাদেরই দায়ী করবেন আমাদের সন্তানেরা। মানিকগঞ্জের ঘিউরের ধলেশ্বরী নদী থেকে সৌমিক আহমেদ, চ্যানেল আই। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে আরও এক দফা প্রণোদনা প্যাকেজ চাই পোশাক শিল্প রপ্তানিকারকদের সংগঠন বিজিএমই। বিকেলে অনলাইনে সংবাদ সম্মেলন করে সংগঠনটি। বিজিএমই এর প্রেসিডেন্ট 50টি কারখানার উপর পরিচালিত জরিপ তুলে ধরে জানান 30% রপ্তানি অর্ডার এখনও কম। নভেম্বরে পোশাকের রপ্তানি মূল্য কমেছে 6%। করোনার দ্বিতীয় ধাক্কায় পূর্বের প্রতিশ্রুতি থেকেও সরে যাচ্ছে বায়াররা। জুনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রত্যাশা করলেও তিনি বর্তমান প্রণোদনা 5 বছরের জন্য অব্যাহত চান।
30% অর্ডার প্রায় কম প্লেস হয়েছে আপ টু, আমরা যদি শুধুমাত্র ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি দেখি তাতেই কিন্তু 30% অর্ডার কম। মেয়াদটা 5 বছরের জন্য চেয়েছি এখন যে প্যাকেজটা আমাদের আছে স্টিমুলাস প্যাকেজটা, এবং আমরা মরাটোরিয়ামটা 6 মাসের জায়গায় 1 বছরের জন্য অনুরোধ করেছি। চট্টগ্রামের মিরসরাই ও ফেনী সোনাগাজীতে শিল্প এলাকা গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি সই করেছে ম্যাক্সন গ্রুপ। চুক্তি অনুযায়ী তারা বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর 3টি স্পিনিং মিল গড়ে তুলবে। 3 প্রতিষ্ঠানে বিনিয়োগ প্রায় $113 মিলিয়ন। সেই লক্ষ্যে প্রত্যেকটি প্রতিষ্ঠানের জন্য 10 একর করে মোট 30 একর জমি ইজারা চুক্তি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে চুক্তি সই অনুষ্ঠানে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীর সভাপতিত্বে ম্যাক্সন্স গ্রুপ এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী খোকন, বেজার নির্বাহী সদস্য মোহাম্মদ আব্দুল মান্নান সহ অন্যরা উপস্থিত ছিলেন। আবার নিয়ে নিচ্ছে অশোক লীলান্তি অটোস বিরতির পর্যা থাকছে। মাদারীপুরে চুরির অভিযোগ এনে স্কুল ছাত্র